সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক অনল রায়হান। অনল, আপনাকে সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনায় শুরু করতে চাই এই জায়গা থেকে যে এই যে বিজয়ের ৪৫ বছর, এই ৪৫ বছরে এসে আমাদের অনেক অর্জন আছে, বিজয়ের অনেক গল্প আছে। সেই জায়গাতে আমাদের চিন্তার জায়গা থেকে, মুক্ত চিন্তা বলি বা চিন্তার যে ঘাটতিটা ধরেন এই ১৯৭১-এর সেই ১৪ই ডিসেম্বরে যে ঘাটতি তৈরির যে চেষ্টাটা হয়েছিল, সেই জায়গা থেকে আমরা আসলে কত দূর আসতে পেরেছি। একটি ব্যাপার হচ্ছে যে ১৪ই ডিসেম্বরের ঘটনাটা এত বড় একটা ইফেক্ট ফেলেছে আমাদের জাতীয় মনন তৈরির ক্ষেত্রে, সেটা কিন্তু পূরণ হওয়া ৪৬ বছরে সম্ভব নয়। এটার একটা বড় দিক ছিল যেহেতু যে কারণে এই ইঞ্জিনিয়ার বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, যাদেরকে মেরে ফেলা হলো, এটা ৭১-এর ৯ মাস জুড়েই ঘটেছে। ১৪ই ডিসেম্বর ১০ থেকে নিয়ে ১৪ই ডিসেম্বরের সময়ের মধ্যে ম্যাসিভলি হয়েছে। এটার মানে আফটার শকটা যেটা হলো যে আমরা বলি জাতি মেধাশূন্য হয়ে গেল। জাতি মেধাশূন্য বলতে হচ্ছে যে বিভিন্ন সেক্টরে যারা শুধু প্রফেশনালি নেতৃত্ব দিতে পারতেন তাই নয়, একটা আধুনিক মনন জায়গা থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারতেন, যারা জানতেন যে বাঙালি সংস্কৃতি বলতে শুধু বাংলা ভাষা এটাই বোঝায় না, এটা হাজার বছরের বিভিন্ন ইতিহাসের ভেতর দিয়ে এটা গড়ে উঠেছে, এই মননটা, এই চেতনাটা। সেটার একটা সামগ্রিক বহিঃপ্রকাশ পশ্চিম পাকিস্তানি অত্যাচারের বিরুদ্ধে ৫২ থেকে আন্দোলনের ভেতর দিয়ে বেড়ে উঠে ৭১-এ পরিণতি লাভ করেছিল। এগুলোই মুনির চৌধুরী বলেন, আলতাফ মাহমুদ বলেন, শহীদুল্লাহ কায়সার বলেন, ইনারা এই জেনারেশনটা এগুলোর ভেতর দিয়ে বেড়ে উঠেছে। শুধু তাই না, ইনারা যখন একেবারে আপনার ধরেন যখন কৈশোর পেরিয়ে তারুণ্যে ঢুকছে, তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে এই অঞ্চলে। এবং সেটা হচ্ছে যে গত ২০০-৩০০ বছরের যদি ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখি, অত্যন্ত উল্লেখযোগ্য একটা অংশ। কারণ ওই সময় আপনার রবীন্দ্রনাথ ঠাকুর নতুনভাবে বাংলা ভাষা তৈরি করছেন, গদ্যে এবং পদ্যে। কাজী নজরুল ইসলামের মতো কবি বেরিয়ে আসছেন। এত অসাম্প্রদায়িক একজন বাংলা কবি ভাবাই যায় না, যিনি একই সঙ্গে হাম লিখছেন, একই সঙ্গে কীর্তন লিখছেন। সমরেশ বসুর মতো কবিরা আসছেন ৩০-এর দশকে, এক ঝাঁক প্রগতিশীল কবি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো আপনার লেখক তৈরি হচ্ছেন। এর ভেতরে কমিউনিস্ট আন্দোলন তৈরি হচ্ছে। এর মধ্যেই কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গায় লক্ষ লক্ষ লোক আননেসেসারি মারা গেল। তো এইগুলোর ভেতর থেকেই তো মুনির চৌধুরীরা বড় হয়েছেন, এই শিক্ষকরা, এই আপনার পেশাজীবীরা বড় হয়েছেন। ওটা দেখে এসে আর ৪৭-এর দেশ বিভাগ, ৫২-এর ভাষা আন্দোলন করে এসে আপনার শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠা, ৬৬, ৬৯, ৭০, ৭১। এদেরকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে যেটা হলো, দেশ স্বাধীন হয়ে গেল, কিন্তু তুমি বাংলাদেশ পেলে, কিন্তু এই যে পুরো ২০০ বছরের ইতিহাসটা যারা ধারণ করছিল, পরম্পরা যেটা আসছিল, এক্স্যাক্টলি সেটা তো হারিয়ে যাবে, সেটা হারিয়ে গেছেও। সেটাকে পুনরুদ্ধার করার জন্য যেটা দরকার ছিল, যে আমার মুক্তিযুদ্ধের পক্ষের যে সরকারটা, যে সমস্ত রাজনীতিবিদরা তখন ছিলেন, তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, ইনারা এবং আরো অনেকে, উনাদেরকে যদি আর একটু সময় দেওয়া যেত, ৭৫-এর ঘটনা না ঘটতো, তাহলে এটাকে একটা আস্তে 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 এই শূন্যতাটা পূরণ হতে পারতই। ৪৬ বছর এসে অনেক দূর, সেটাও হয়নি। মানে ৭৫-এ ওই সরকারটাকে হটিয়ে দেওয়া হলো, শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হলো, চার নেতাকে মেরে ফেলা হলো, সেনাবাহিনীর ভেতরে যে সমস্ত আপনার নেতৃস্থানীয় ফাইটার ছিলেন মুক্তিযুদ্ধে, খালেদ মোশাররফ, কর্নেল তার মেরে সাফা করে ফেলা হলো। আমরা একটা শূন্যতার ভেতর ঢুকে গেলাম, দীর্ঘ সময় একদম শূন্যতার গহ্বরে চলে গেলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফলে যেটা হলো, যেটা আপনি বললেন, যে এই মননের চর্চাটা বাঙালি সংস্কৃতির জায়গা থেকে, মানে বাঙালি সংস্কৃতির থেকেই তো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাঙালি সংস্কৃতি না। তো ওটার চর্চাটা আসলে বহু পিছিয়ে গেছে। এটা আমার মনে হয় যে এখন গত আপনার বিশেষ করে শেখ হাসিনার সরকার এবার যখন আসলেন ২০০৮ থেকে নিয়ে, তখন উনি অনেকগুলো কাজ করে যেতে পারছেন। যে শুধু যুদ্ধাপরাধের বিচার বলে বলছি না, বিভিন্ন সেক্টরে ৭১-কে তুলে আনা, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যটাকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে এখন। তবে ওই শূন্যতা পূরণ হতে সময় লাগবে। আমি মনে করি না যে সেটা খুব সহসা পূরণ হবে। এবং আপনি যেটা বললেন যে সংস্কৃতির চেতনাতেই তো মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, স্ফুলিঙ্গটা আসলো। এবং সেই জায়গা থেকে ওই যে ৭৫ পরবর্তী সময়কালের কথা বললেন, তারপর আমরা ৯০ থেকে যদি আমরা ধরি আবার যে একটা পুনর্জাগরণ, সেই জায়গা থেকে আমরা শিক্ষা সংস্কৃতিতে কতটুকু কাজ করতে পেরেছি? না, শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা, অতি দুর্বল জায়গা। একটা ভালো কথা বলেছেন, যেটা হচ্ছে যে আমরা যখন বেড়ে উঠেছি তখন কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সেটা কিন্তু একটা গণঅভ্যুত্থান ছিল। হোক সেটা শহর কেন্দ্রিক, হোক সেটা অনেক বেশি ছাত্র কেন্দ্রিক, কিন্তু সেটাও একটি গণঅভ্যুত্থান ছিল।
এবং ওটাও কিন্তু এক ধরনের নতুন সংস্কৃতির সূচনা করেছিল। কারণ মনে আছে আমি যখন বিচিত্রায় কাজ করে যেদিন এরশাদ ফল করলো, আমরা ওই দিন সকালবেলা বিচিত্রা থেকে বেরোলো নিউজ প্রিন্টের 8 পাতা না 10 পাতার একটা ম্যাগাজিন, হাতে হাতে ঘুরছে, প্রেস ক্লাবে অজস্র লোকের ভিড়। তো ওগুলো এক ধরনের এবং অসাধারণ সব, তখন কামরুল হাসান ওই যে ছবিটা আঁকলেন বিশ্ব বাহায়ার খপ্পরে, এগুলো তো ওই রাজনৈতিক ঘরানা মানে রাজনৈতিক প্রমিস থেকেই বেরিয়ে আসা সব সাংস্কৃতিক এক একটা উপসর্গের মতো, যেগুলো পজিটিভ উপসর্গ। তো সেটাও ঘটলো দেখেন। কিন্তু এতই দুর্ভাগা যে 90-এর পরে আবার যখন শেখ হাসিনা, খালেদা জিয়া, বামপন্থী জোট মিলে আবার সব একত্র হলো, ভোট হলো, সেই ভোটটা হলেও সেই আপনার বলবো আমি তথাকথিত পার্লামেন্টারি ইলেকশন। সাধারণ লোক কি চায়, কিভাবে চায়, যে সমস্ত এমপিরা পার্লামেন্টে আসলেন মোটেই প্রতিনিধিত্বশীল এমপি ছিলেন না। ফলে যেটা হলো, খালেদা জিয়া সরকার গঠন করলো, জামাত টামাত আসলো, মানে কিছুই হলো না। 71 একটা ঘটনা ঘটলো, আমরা এরশাদকে নামালাম এসে 90-এর দশকে, সেই সময় প্রচুর ছাত্র মারা গেল, ফলাফলটা শূন্য। তো শিক্ষা ব্যবস্থা যে আপনার যে জায়গা থেকে ধরবে, একদম মানে শেকড় থেকে ধরবে। তো দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, মানে আজকে কতটা দুর্ভাগা আমরা। আজকে 2016 সাল, আজকে যদি আপনি আমাকে একটা মোটামুটি ওয়াকিবহাল সচেতন লোক হিসেবে জিজ্ঞেস করেন যে ভাই আপনার সর্বোচ্চ প্রায়োরিটি কি এখন, আমি তো বলবো পরিবেশ। আমি বলবো যে পৃথিবীর অবস্থা খুব খারাপ। আগামী 200-300 বছরের মধ্যে সাম্প্রদায়িকতা বলেন, সমাজতন্ত্র বলেন, যাই বলেন, এগুলো নিয়ে মাথা ঘামার মতো অবস্থা থাকবে না। কারণ পৃথিবী অ্যাবান্ডেন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। টিকিয়ে রাখাই মুশকিল, সবচাইতে মুশকিল, মানে টিকে রাখা যাচ্ছে না। তো আমি বলবো যে পরিবেশটাই এখন হচ্ছে প্রায়োরিটি। কিন্তু দেখেন কি দুর্ভাগা, ওটা নিয়ে কাজ করতে পারছি না। আমাকে কিছু ঐতিহাসিক বিষয়ের ফয়সালা করে আসতে হচ্ছে। 71-এর অনেক বিষয় ফয়সালা হয়নি, অমীমাংসিত রয়ে গেছে। হ্যাঁ, সেটা মীমাংসা না করে আমি ইউরোপে বা আমেরিকায় আমার বয়সী বা ইয়াং জেনারেশন যারা এই পরিবেশ নিয়ে ভাবছে, ওই জায়গায় যেতে পারছি না। ওই বা আমার বাড়ির পাশে নদীটা নিয়ে ভাবতে পারছি না। হ্যাঁ, ভাবতে পারছি না। এটা কিন্তু খুব মানে দুর্ভাগ্যের জায়গা। আবার দেখেন আন্তর্জাতিকতা, মানে আন্তর্জাতিকভাবে দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া, যে এখন আর কি আমি মুসলিম, আমি হিন্দু, আমি কালো, আমি সাদা, আপনি মেক্সিকান, আমি সৌদি, এই জায়গাতেই পৃথিবী নাই। মানে জাতীয়তাবাদের কনসেপ্টটাই এখন পুরনো। মানে টু মি জাতীয়তাবাদ এখন একটা পুরনো কনসেপ্ট। আমি একটু বিরতিতে যাবো না, ফিরে এসে যে আমাদের এই পুরনো বৃত্তে চলা, এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে হলে, আমরা ওই যে 71-এ আমরা তারুণ্যের উপর ভর করেছিলাম, তরুণ চিন্তার উপর করেছিলাম, বয়সটা বিষয় না, চিন্তার জায়গায় যদি তারুণ্যের কথা বলি, 90-এর কথা একই বলেছেন, সেখানে আমরা বৃত্ত ভেঙেছিলাম। এখন আবার আরেকটি বৃত্ত, আবার কি সেই পুরনো বৃত্ততে আমরা খুব পুরনো বৃত্ততেই আবার ঢুকে পড়লাম কিনা? না, তা ঢুকছি না। আচ্ছা, তা ঢুকছি না, কারণ যুদ্ধাপরাধের বিচার এটার একটা বড় প্রমাণ। শুধু যুদ্ধাপরাধের বিচার বলবো না, এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবার যে মন মানসিকতা, সেটাই বড় প্রমাণ। গণজাগরণ মঞ্চ একটা বিশাল প্রমাণ। সেখানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, 20 বছরের ছেলে মেয়ে, 16 বছরের ছেলে মেয়ে, আমার বয়সী লোক, সবাই গিয়েছিল। সুতরাং বৃত্তবন্দী হচ্ছি না। আবার যে জায়গাটায় আফসোস, সেটা হচ্ছে অনেকগুলো বছর একটা জাতির জন্য নষ্ট হয়ে গেল, এটা অপচয় হয়েছে, ফেরাতে পারবেন না। আমি যেটা বলছিলাম যে এখন ধরেন একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার। আমার ম্যাসিডোনিয়ার ছেলেটা, আমার মেক্সিকান মেয়েটা, আমার হচ্ছে লন্ডনের মধ্যবয়স্ক লোকটা, এদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে আপনার মানে যে অবস্থা হয়ে গেছে এখন পৃথিবীর, এটা যারা জানে তারা জানেন যে এটা যদি আপনার এই যে প্যারিস সম্মেলন হলো, এই যে আপনার মারাক্কাশ ঘোষণা হলো, এগুলোর মধ্যে অনেক ভাঁওতাবাজি আছে। মানে এটা এখন এমন এক জায়গায় চলে গেছে, এটা আপনি যদি এখন সত্যিকারের ইনিশিয়েটিভ না নেন, আপনি এখনই মাটির তল থেকে যদি তেল তোলা বন্ধ না করেন, আপনি এখনই যদি ওজোন লেয়ারকে প্রিভেন্ট করার যাবতীয় ব্যবস্থা না করেন, আপনি এখনই যদি আপনার বাসায়, আপনার গাড়িতে, আপনার অফিসে, আপনার মার্কেটে যেখানে খাবার দাবার কেনেন টেনেন, এসি চালান, সবখানে যদি আপনি কার্বন ফুটপ্রিন্ট গুলো নিজের না কমান, এটা জাস্ট হচ্ছে 70 থেকে 100 বছরের কাহিনী। ঢাকা শহরে পানি থাকবে না, বোম্বেতে পানি থাকবে না, আপনার হচ্ছে নদী পুরোপুরি কন্টামিনেটেড হয়ে যাবে, ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাবে, ফলে আল্ট্রাভায়োলেট রে আসবে, ক্যান্সার হবে, ইলেকট্রিসিটির যাবতীয় এনার্জি সেক্টর ফেল করবে বড় বড় সিটিতে, যেটাকে এখন বলছে পরিবেশ বিজ্ঞানের যে এনভায়রনমেন্টাল রিফিউজি তৈরি হবে এক শহর থেকে আরেক, জলবায়ু উদ্বাস্ত। এক্স্যাক্টলি। তো এটা নিয়ে এখন হচ্ছে কি আমি ভাবতে পারছি না। কারণ হচ্ছে আমাকে দেখতে হচ্ছে এই যে আপনার নাসিরনগরের ঘটনা ঘটছে, রামুতে ঘটনা ঘটছে,
আমাকে ভাবতে হচ্ছে এগুলো। না, আপনি মেক্সিকোর কথা বললেন, মেক্সিকোর ছেলেটার কথা বললেন, আপনি আমাজনের যারা বসবাস করছে তাদের কথা বললেন, কিন্তু আমরা কি অতটুকু ভাবতে পারছি যে আমাদের যে এই 56,000 বর্গ মাইলের মধ্যে এই নগরের বাইরে বাইরে খুব কাছেই যে কৃষক আছে তার তার কথাও তো আমরা ভাবছি না। সে আসলে পানিটা পাবে কিনা, না, ভাবছি না। সে তার ফসলটা করতে পারবে কিনা, কিংবা এই যে গত 45 বছরে সে কোনো রকম চাহিদা ছাড়া, কোন রকম দাবি ছাড়া শুধু ফসল বুনেই যাচ্ছে। এক্স্যাক্টলি টু দি পয়েন্ট, ঠিকই বলেছেন। ওর 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 বাবা যা করে গিয়েছিল ওই সন্তানটাও তাই করে যাচ্ছে, এবং তার দাবির ভেতরে আছে এতটুকুই, আমার জমিটা যাতে টিকে থাকে, আমার থাকে। হ্যাঁ বাস এইটুকুই। এখন মধ্যস্বত্বভোগীরা যা খাবার খেয়ে নিচ্ছে, ব্যাপারটা একই থেকে গেছে। সেদিক থেকে আমি তো মানে শতভাগ আমি বলবো, মানে আমার ক্ষোভ নিয়ে, যে আমার বাবারা যে মুক্তিযুদ্ধ করলেন, এটা তো 9 মাস ফাইট করে না, একটা 20 বছরের টানা মানে লড়াইয়ের বিকশিত ফল এসে 71-এর মুক্তিযুদ্ধ। সেইটার ফলাফল এখনো ভোগ করার জায়গায় আসেনি, এবং এটা আমি আসলে দেখেন এই ধরনের সরকার ব্যবস্থার মধ্যে আমি আশাও করি না। কারণ ঠিক এই যেইভাবে এখন এমপিরা প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টে, এই ধরনের রাজনীতিবিদদের কথা আমার বাবারা ভাবেননি। এই যে পার্লামেন্টারি মানে ইলেকশনের প্রথাটা যেটা এখন চলছে, এটা আমার বাবাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। যতটুকু আনন্দের বা তৃপ্তির জায়গা যে হ্যাঁ আমি অন্তত জামাতকে সরাতে পারছি, আমি সাম্প্রদায়িক রাজনীতি যে মানবিক নয়, এটা যে কোনো ভালো কিছু দিতে পারে না, যে ভূগোলের যে অংশের দেশই হোক না কেন, সেটা আমি নতুন প্রজন্মকে বলতে পারছি, এবং তারা শুনছে এবং মেনে নিচ্ছে, মানে বুঝে মেনে নিচ্ছে। সেই জায়গা থেকে শেখ হাসিনার সরকার একটা অত্যন্ত কি বলবো আমি ঐতিহাসিক কাজ করে যাচ্ছেন, তাকে এই জায়গায় ধন্যবাদ দেব। কিন্তু ওই যে বললাম বড় পার্সপেক্টিভে যদি আমাকে বলেন, সেই জায়গাটা এখনো হয়নি। এটা কবে হবে সেটা বলা মুশকিল। মানে রাষ্ট্র, আপনি যেটা বলেন যে এই রাষ্ট্র মানে এই কাঠামো, এই যে তারা এই বাংলাদেশ চাননি, বা এই কাঠামো, রাজনৈতিক এই কাঠামো চাননি, কোন কাঠামোতে আমাদের এগোতে হবে? না, পার্লামেন্টারি ইলেকশনই চেয়েছিলাম আমি। এখানে বলতে চাচ্ছি না যে সমাজতান্ত্রিক বিপ্লবের কথা, কিন্তু সেই কারা আসবেন, হ্যাঁ মানে সেই যে রাজনৈতিক চর্চাটা হবে, যে এলাকায় হবে, ধরুন আমি টাঙ্গাইলের লোক, আমি টাঙ্গাইলে আমার গত 20 বছরের ইতিহাসটা কি সেটা দেখে নিয়ে আমাকে ওই এলাকার রাজনৈতিক পার্টি আমাকে এমপি ইলেকশনে নিচ্ছেন বা ইউনিয়ন পরিষদ ইলেকশনে নিচ্ছেন। এমনটা নয় যে আমি ওখানে পার্টিকে টাকা দিচ্ছি, আমার চাঁদা দিয়ে ওখানে পার্টিকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছি, সেই কারণে উনি আমাকে নিয়ে আসছেন, কিংবা পার্টি ওই এলাকায় টিকিয়ে রাখার জন্য অপোজিট পার্টির সাথে আমার একটা গুন্ডা বাহিনী আছে, তাদেরকে পেট্রন করার জন্য আমি তাকে নিয়ে আসছি। এই যে সংস্কৃতি, এটা তো ডেফিনেটলি 71-এর শহীদরা, স্পেশালি যারা বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়েছেন, আমার মনে হয় না তারা এটা ভেবেছেন। ভাবার কোনো কারণও ছিল না আসলে। কারণ শেখ মুজিবুর রহমানদের সময়কার ওই পুরো রাজনৈতিক যে সংস্কৃতিটা ছিল 50 থেকে 60 দশক পর্যন্ত, ওনারা ভাবতেই পারেননি যে রাজনীতি নিয়ে কেনা বেচা করা যায়। হ্যাঁ, আপনি একজন ব্যবসায়ী হয়ে আপনি এমপি ইলেকশনও করবেন, পার্লামেন্টে বসবেন, জনগণের প্রবলেম সলভ করবেন, আবার এসে আপনি চেম্বার অফ কমার্সে বসে যাবেন। এটা ওনারা ভাবতে পারেননি। ওরা ভাবতে পারেনি, কিন্তু তারপরে তো বাংলাদেশে সেই চর্চা, বাংলাদেশ সেই রকম একটি কাঠামোই দেখছে। এবং সেই জায়গা থেকে বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাবো যে এই যে রাজনীতির যে সৃজনশীল অনুশীলনের কথা আপনি বলছেন, এই সৃজনশীল অনুশীলন থেকে আমাদের তরুণরা এটার আত্মীকরণ করতে পারছে না। তারা তাদের উপস্থিতি, তাদের হৈল্লোটা নাই। এক্ষেত্রে আমার একটা মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আসলে। যেমন কদিন আগে ওবায়দুর রহমান সাহেব বলছিলেন, ওবায়দুল কাদের, হ্যাঁ ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যে ঠিকই বলছিলেন যে তরুণদের রাজনীতিতে আসা উচিত, নইলে পরে যারা অসাধু অসৎ লোকজন আছে তারাই তো রাজনীতিতে আসবেন। এখন ব্যাপার হচ্ছে কলটা আপনি কখন দিচ্ছেন। 2016 সালে মানে এই মানে তথ্য প্রযুক্তি বলেন, এই যে বললাম এনভায়রনমেন্ট ইস্যু বলেন, ক্যারিয়ারের দৃষ্টিভঙ্গি ছেলে মেয়েদের পাল্টে গেছে। এই সময়ে এই ধরনের কল দিয়ে আসলে লাভ নেই। দেখতে হবে যে এখন এটা 90 সাল না, যখন হচ্ছে যে ডাকসুর নির্বাচন নিয়ে আমরা খুব উত্তেজিত থাকতাম, এখন ডাকসুকে সচল। মুনতাসির মামুন যেমন কদিন আগে একটা লেখা লিখেছেন যে তারপরেও ইউনিভার্সিটিগুলোতে আপনার ছাত্র সংসদের কর্মসূচি থাকা উচিত, মানে নির্বাচন হওয়া উচিত, এগুলো থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে, থাকা উচিত। নেতৃত্ব তৈরির যে একটা উপায়, চর্চা, প্রক্রিয়া, হ্যাঁ মানে এটা যেটা আপনি বললেন, একটা সৃজনশীল জীবন ব্যবস্থা থাকা একটি ছাত্রের জন্য,
যে তুমি যদি ডাকসু নির্বাচন করো সংস্কৃতির সঙ্গে থাকবা, একটু কি হচ্ছে, কেন ফিদেল কাস্ট্রো এত বছর বাঁচলেন, কতবার তাকে সিআইএ অ্যাটাক করেছিল, এগুলোও জানতে পারবা, ফলে একটা গ্লোবাল এক্সপোজার হবে। সেগুলো ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের মানে রাজনৈতিক সংস্কৃতিটা এটা একমাত্র এবং এটা বদল হচ্ছে। কিন্তু দেখেন আজকে আনিসুল হক সাহেবদের মতো লোকজন মেয়র হচ্ছেন, আপনার হচ্ছে অনেক তরুণ রাজনীতিবিদরা পার্লামেন্টে আসছে। হ্যাঁ, ফলে এটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এটাকে আপনি কোনো একটা ঘন্টা পিটিয়ে কল করে এটা এখন হবে না। আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কৃতির জায়গাটা বদলাবে আসলে বেসিক্যালি আমাদের যে অর্থনৈতিক অবকাঠামোর ভিতরে যেভাবে আপনার তরুণরা এখন ইনভলভ হচ্ছে না, ওই ইনভলভমেন্টটাই আলটিমেটলি এই এলাকা ভিত্তিক আপনার ধরেন এই যে মানে রাজনৈতিক সংস্কৃতিগুলো আপনার ক্ষমতার রাজনীতি ইত্যাদি ইত্যাদি, এগুলো অটোমেটিক্যালি বদলে যাবে, বদলাতে হবে আসলে। আমার মনে হয় না যে তরুণ যারা আছেন, ইউনিভার্সিটি পড়ছেন, এখন কলেজে আছে, এরা আসলে রাজনীতিতে আসলে আপনার রাজনৈতিক সংস্কৃতি। আপনি ওই যে মানে কেরিয়ার শব্দটা বললেন, আমাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটাকে মাঝখানে রেখে কিন্তু আমাদের শিক্ষারও কিন্তু নানা ধারা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, আমি তো আপনার সাথে বললাম একমত যে আমাদের সবচাইতে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা আমরা ব্যবস্থা আমরা বলছি ইংরেজি মাধ্যমে শিক্ষা বলছি, বাংলা মাধ্যম বলছি, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের নানা রকম। না হোক না, এটা তো সময়ের আপনার হচ্ছে একটা প্রতিচ্ছবি, আপনি আটকাতে পারবেন না। না আটকাতে পারবো না, কিন্তু সেইটাকে একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, একটা নীতির মধ্যে থাকতে হবে। এক্স্যাক্টলি। বাংলাদেশে কর্পোরেট হাউসগুলো, টেলকো বলেন, ব্যাংক বলেন, এফএমসিজি বলেন, এদের কিন্তু অনেক টাকা পয়সা ইয়ারলি আপনার হচ্ছে টার্নওভার হচ্ছে, প্রচুর টাকা। এটা আজ থেকে 15 বছর আগের মার্কেট আর এখন মার্কেটে অনেক পার্থক্য। আপনি এখান থেকে এদের কাছ থেকে কোনো কি জাতিগতভাবে কোনো কমিটমেন্ট পেয়েছেন, যে কমিটমেন্টটা আপনি মেজার করতে পারছেন যে হ্যাঁ কোনো পরিমাপ করা যাচ্ছে না? না, যাচ্ছে না। তো আমরা শহীদ মিনারে যাচ্ছি, আমরা গুলি খাচ্ছি, আমরা জঙ্গিবাদের এগেনস্টে দাঁড়িয়ে আমরা তালিকাভুক্ত হচ্ছি, সবই আমরা করছি। আমরা মানে এক ধরনের কিছু মানুষজন, এই যে ক্লাসটা রয়ে গেছে, যারা গুলশান বাড়িধারায় বিভিন্নভাবে এত রকম ব্যবসা হচ্ছে, ফুলে ফেপে ভালোই কাজ করছে, ফরেন মানি আসছে, কিন্তু ওনাদেরকে তো নিয়ে আপনি কোনো কনসোর্সিয়ামের মতো করতে পারছেন না। আজ এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি, তথ্য, এগুলো মিলে একসাথে যদি একটা রেফারেন্ডমের মতো করে, একটা কর্মসূচি নেয়, যেখানে শুধু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সংশ্লিষ্ট কোনো বিষয় না, শিক্ষা ব্যবস্থা আজকে নাইব সাহেব চাইলেই তো পাল্টাতে পারবেন, এখানে প্রচুর টাকার ইনভলভমেন্ট আছে, বিনিয়োগ আছে, হ্যাঁ অনেক রিসার্চের কাজ আছে। তো সেই বিষয়গুলো করার জন্য আপনার বড় একটা ফান্ডও লাগবে। সেটা কিন্তু এদেরকে নিয়ে একটা কনসোর্সিয়াম করা যায়। তাতে কি হবে, শুধু টাকা আসবে ব্যাপারটা তা না, তাতে এই সমস্ত কর্পোরেট হাউসের মালিকদের একটা কমিটমেন্টও তো আপনি চলে আসছে গঠনমূলক জায়গায়, জাতি গঠনের দায়বদ্ধতার জায়গা আসবে। অ্যাবসলিউটলি। তো সেটা ওই আপনি যেটা বললেন, আমার মনে হয় যে ওই যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই মানে উপর থেকে উড়ু উড়ু এইভাবে বলে আসলে কোন ব্যাপারটা খুব সঠিক সমাধান মানে ওইটা বলার আরেকটা কারণ হচ্ছে আমরা চাহিদা পত্র তৈরি করতে পারিনি, যে আমার রাষ্ট্রের জন্য এই যে আপনি যেটা বলছেন এই যে 45 বছরে এসে আমার এই রাষ্ট্রের জন্য কতজন কৃষিবিদ দরকার ছিল, কতজন প্রকৌশলী দরকার ছিল, বা এই যে আমরা বিজয়ের 50 বছর পালন করব বা 100 বছর, তখন যে আমার রাষ্ট্রের নেতৃত্বের জন্য কোন খাতে কতজন দরকার, সেই চাহিদাপত্র আমরা তৈরি করতে পারছি না, বা প্রস্তুতি নেই, তৈরি করব পরে। হ্যাঁ, প্রস্তুতি নেই, কারণ হচ্ছে যে ওই যে আপনার সামাজিক অবকাঠামোটা কোথায় গিয়ে দাঁড়াবে 10-20 বছর পরে, সেটা আমার চোখের সামনে নেই। তো ফলে আমি ভাবতে পারছি না, বুঝতে পারছি না যে 2030 সালে গিয়ে কোন ধরনের ক্রাইসিস তৈরি হবে আপনার চাকুরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, এই সমস্ত জায়গার ক্ষেত্রে। তো সেই বিশ্ব কোথায় যাবে, আমি কোথায় থাকবো। হ্যাঁ, অবভিয়াসলি তাই। এখন এটা বিশ্ব যারা আপনার ইকোনমিস্ট আছেন, মোটামুটি নেটে লেখাপড়া করলে বোঝা যায় যে তারা অ্যাপ্রিসিয়েট করছে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোটাকে, খুবই অ্যাপ্রিসিয়েট করছে। আমরা বুঝতে পারছি সুষম অবস্থায় আছে, যে আজ থেকে 10 বছর 15 বছর আগে যে অবস্থা ছিল তার চাইতে এখন অর্থনৈতিক জায়গাটা স্থিতিশীল। কিন্তু এই স্থিতিশীলতা, আমি আবারও একটা জায়গায় আসি, যে স্থিতিশীলতা এটা এমনই একটা আপনার সূচক যে ভারত যদি খুব আগায় আপনি পিছিয়ে থাকতে পারবেন না, আমি আগালে ভারত পিছিয়ে থাকতে পারবে না, কারণ মার্কেটটা তো গ্লোবাল মার্কেট। আপনি নেমে যাবেন, এটা আমেরিকা চাইবে না। সেখানে একটা ফিউশন হয়ে গেছে, আপনি নিজেকে বের করে আনতে পারবেন না।
আমি অনন্ত একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে একটু জানতে চাবো যে এই যে দায়বদ্ধতার জায়গা, আমরা শব্দটা বলছিলাম, সেই জায়গা থেকে যে বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে যারা জড়িত, তারা ৭১-এ যে দায়বদ্ধতার পরিচয় দিয়েছিলেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, বা শুধু একদম সাহসিকতা বাদ দিয়ে শুধু দায়বদ্ধতার জায়গা, যার যার অবস্থান থেকে, সেইটা আমরা ৪৫ বছরে কতটা দেখছি, এটা একটু বলবেন। তাদেরও তো প্রভাব তো একটা রাষ্ট্রের মধ্যে পড়ে। আপনি কি পেশাদারিত্ব, আমি শুধু দায়বদ্ধতা, পেশাদারিত্ব, আসলে আমরা পেশাদারি আচরণ করতে, যে পেশাদারি পেশার প্রতি যদি শ্রদ্ধাশীল থাকি, তারই তো অনেক দায়বদ্ধতা এমনিতেই চলে আসে। সেই জায়গা থেকে ৭১-এ আমরা যে দায়বদ্ধতার জায়গা দেখেছিলাম, এবং পরবর্তীতে আমরা আমাদের ছোটবেলা বা আমরা তারুণ্যে প্রবেশ করছি, আপনি যেটা বলছেন ৯০-তে আমরা যতটুকু দেখেছি, ২০১৬ পর্যন্ত আসতে আমরা আসলে কতটুকু দেখলাম। না, এটা বিচার করা একটু ডিফিকাল্ট হবে। এই কারণে সেখানে কতটা সক্রিয় বুদ্ধিবৃত্তিক চর্চা, ইতিহাসটাকে আপনি আসলে কি ইতিহাসটাকে আপনি ৩০-৪০ এমনকি ১০০ বছর দিয়েও বিচার করতে পারবেন না। মানে ৭১টা হয়তো আরো গাঢ়ভাবে, আরো মানে প্রগাঢ়ভাবে এটা বিচার করা যাবে। হ্যাঁ, ৫০ আরো ১৫০ বছর পরে গিয়ে ১৯৭১ নির্মোহ ভাবে যদি দেখতে, এক্স্যাক্টলি অনেক তথ্য আসবে। সেই জায়গা থেকে ৭১ আর ২০১৬ এত ছোট একটা সময়, ৪৬ বছর বয়স, এবং এই ৪৬ বছর সময়টার ভেতরে এতগুলো ঘটনা ঘটেছে, ৭৫-এ ৯০-তে, মানে এতগুলো ঘটনা যে এটার আসলে আমি বলবো যে মেজারমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ৭১-এ দেখেন, ৭১-এ পেশাজীবীদের দায়বদ্ধতা থাকবারও একটা কারণ ছিল। কারণ ৭১-ও তো মাত্র আপনার ২২ বছর পরের কাহিনী ব্রিটিশ বিরোধী আন্দোলনের, বা ২৫ বছর আগের কাহিনী। ওই যেটা বলছিলাম যে ওই জেনারেশনটা তো ওগুলোর ভেতর দিয়ে বেড়ে উঠেছে, চোখের সামনে দেখেছে লাশ একের পর এক, দেখেছে বন্ধু গিয়ে একের পর বছরের পর বছর জেল খাটছে। তো ওগুলোর ভেতর দিয়ে বেড়ে ওঠা প্রজন্মের একটা দায়বদ্ধতা তো এমনিতেই তৈরি হওয়ার কথা হয়েছেও। তখন আপনার ওই আজকের মতো ওপেন মার্কেটের এই ফিলসফি ঢাকার সমাজে এত বেশি আপনার স্বতঃসিদ্ধ ছিল না যে আমাকে 10টা পণ্য কিনতে হবে, পণ্যের সংস্কৃতি ছিল না। হ্যাঁ, ছিল খুবই হয়তো নগণ্য জায়গায়। তো সেইটা তো আমাদের বাবাদের জেনারেশনের জন্য একটা অন্য ধরনের সামাজিক অবস্থান ছিল। এখন ৯০-এর পরে এসে যেটা হয়েছে যে এখন তো খুব কুইক সমাজ পাল্টে গেছে। এখন হচ্ছে যে আপনি একই সঙ্গে ক্রেতা, আপনি একই সঙ্গে বিক্রেতা। এই জায়গায় দাঁড়িয়ে আপনার পণ্য, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি পণ্য, আনডাউটেডলি আপনি একজন পণ্য। তো সেই জায়গা থেকে প্রফেশনাল কমিটমেন্টের জায়গাটাও ওই জায়গাটা নির্ধারণ করে দিয়েছে। আমি না এটা নিয়ে আসলে যে খুব গভীরভাবে ভাবি, আমি আপনাকে মন খুলে বলতে পারি তা না। আমার কাছে মনে হয় যে সময়টা যেভাবে এগোচ্ছে, অনেক ভুল ভালের ভেতর দিয়ে এগোচ্ছে, অনেক ঠিকও ঘটতেছে। তো সেটা হয়তো বদল ঘটবে। মানে আজকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সাহেবের মতো করে লিখছেন না, হয়তো উনার মতো সৎ হতে পারছেন না, কিন্তু আজকের সাংবাদিকের যে মানে গ্লোবাল পার্সপেক্টিভটা, যে উইন্ডোটা, ওটা তো আবার সিরাজউদ্দিন হোসেন সাহেবের সময় ছিল না। এখন ওকে অনেক কিছু দেখতে হচ্ছে, অনেক কম্প্রোমাইজটা আমি বলবো যে মানে আপোষের জায়গার আপনার ডেফিনিশনগুলো একটু বদল হয়ে গেছে। এই যে মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম নিয়ে আপনি কি মানে তারা এখন কিভাবে, এখানেও যে একই কথা, আমি আপনার সাথে ওই জায়গাতেও একমত যে ৪৫ বছরে এসেও ৭১ কিভাবে মূল্যায়ন করার কিছু নাই। ৭১ নিয়ে একটা বিষয় আছে যে ৭১ যে জনমানুষের যুদ্ধ ছিল সেটা আমাদের বলতে হবে। অবশ্যই, অবশ্যই, শুধু জনমানুষ নয়, মানে এটা হচ্ছে বাঙালি জাতিসত্তার একটা অসাধারণ বহিঃপ্রকাশ ছিল। ওটা যদি তৃতীয় প্রজন্ম না আত্মস্থ করতে পারেন, উনি নিশ্চিতভাবে আন্তর্জাতিক ভাবনার মধ্যে সিম্পলি হারিয়ে যাবেন। যখন ওনার বয়স প্রবীণ হবেন, উনি ৬০-৭০-এ পৌঁছবেন, উনি তখন শেকড় সন্ধানী হবেন। তো সেটা তো একটা ক্রাইসিস হবে ওনার জন্য। ফলে এক্স্যাক্টলি ৭১, মুক্তিযুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথাও বলবো, পুরো ইতিহাসটা আমাদের এই মাটিতে যত বিদ্রোহ হয়েছে, যত যুদ্ধ, সবই তুমি ডিটেলে না জানো, তুমি সূর্য সেনকে তো চিনবা, তুমি প্রীতিলতাকে তো চিনবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করে গেছেন আজ থেকে ১৫০ বছর আগে, সেটা তো জানবা। না জানলে তোমার মনন, তোমার শির দ্বারা ঠিক হবে না। না ঠিক হলে তুমি ৫০ পেরোলেই তুমি খুব শঙ্কিত হয়ে যাবা, সে বিদেশে থাকো দেশে থাকো, নিজের শেকড় সন্ধানী হয়ে উঠবা। তো তখন শেকড় সন্ধানী হয়ে উঠলে পরে দেখা যাবে নানা রকম দুঃখ বেদনা। হ্যাঁ, আমার পিতা কি করে গেছিলেন কিছুই জানি না, আর আমার সন্তানরা তখন বেড়ে উঠলো এমন ভাবে যেটা নিজস্বতার সংকট যেটা বলি আমরা। হ্যাঁ, এটা তৃতীয় প্রজন্মকে সেই জন্য বলবো যে মানে হুইমজিক্যাল না হওয়া। গণজাগরণ মঞ্চে গিয়েছি,
খুব ভালো, কারণ আমি তরুণ, আমি তারুণ্যের রক্তের সাথেই যেতে পছন্দ করি। সেই সঙ্গে জানতে হবে, মানে জোয়ারে ভেসে যেতে যেতে আবার ভাবতে হবে যে আমি কে, হ্যাঁ, না, কোথায় সত্যি যাচ্ছি। সত্যি সত্যি, কারণ এটা আমি তৃতীয় প্রজন্মকে বারবার বলবো যে তোমার পেছনে যেটা আছে 1971, এটা পৃথিবীর বহু বহু জাতিসত্তার সাথেই নেই। এটা একটা তোমার আসলেই গর্ব করার জায়গা, এতে তুমি উদ্ধত হওয়ার কিছু নাই। কিন্তু এটা থেকে তুমি যদি আত্মস্থ হও, তোমার চরিত্র, তোমার মননটা এমনভাবে গঠিত হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো সংস্কৃতির সাথে তুমি খুব উদারভাবে মিশতে পারবে। এবং একই সঙ্গে তৃতীয় প্রজন্ম এটা দেখবে, পাশাপাশি মানে তার আগের যে প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেছেন, এই বাংলাদেশে জন্ম দিয়েছেন, তারপর একটা প্রজন্ম হয়তো বাংলাদেশের জন্মের সঙ্গে রেখে তার দ্বিতীয় প্রজন্ম, সবারই কিন্তু এই তৃতীয় প্রজন্মের যে ধরেন আপনি আমি আমরা যারা আছি, তৃতীয় প্রজন্মকে বিভ্রান্ত করারও আমাদের কোনো অধিকার নাই, একেবারে নেই, একেবারে নেই, এবং সেটা অন্যায়, সেটা ভীষণ অন্যায়। এটা হচ্ছে আপনার শুধু জাতিগত অন্যায় না, এটা মানবিক অন্যায়। কারণ আপনি বললাম তো, পুরো পৃথিবীর ইতিহাসে এই ভূখণ্ডে বাঙালি জাতিসত্তার যে লড়াইগুলো হয়েছে, যেগুলোর ভেতর দিয়ে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে, সেটার ইতিহাস বা তুলনা পৃথিবীর ইতিহাসে খুব বেশি জাতির নেই। তা আপনি এটাকে অস্বীকার করবেন নতুন প্রজন্মের কাছে ভুল তথ্য দিয়ে, তাকে ভুলভাবে গাইড করবেন, তার মানে আপনি বিশ্ব মানব সভ্যতার কাছে অন্যায় করছেন, শুধু বাংলাদেশের বিচারে না। অ্যাবসলিউটলি বিশ্ব মানব সভ্যতার কাছে আপনি অন্যায় করছেন। সেই জায়গা থেকে অবশ্যই যারা বলবেন আমাদের প্রজন্মের কিংবা আগের প্রজন্মের নতুন প্রজন্মের কাছে ভুল তথ্য দেওয়া হবে, আমি মনে করি সেটা একেবারে মানবিক অন্যায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।